আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। মেহেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। নিভৃত পল্লীতেও মিলছে আইসিটির সুযোগ সুবিধা। এসক্রোতে আটকে থাকা টাকা ফেরতে হাইকোর্টের রুল, তৈরি হচ্ছে অ্যাপ। সার্চ থেকে ছবি মুছে ফেলার টুল আনছে গুগল। 21.5 ইঞ্চি আইম্যাকের বিক্রি বন্ধ, টুইটারে আয়ের সুযোগ পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারী। ক্রিয়েটর কয়েন আনছে পেট্রিয়ন। এবং নিনটেন্ডোর 2টি অফিস বন্ধ, 3 দিন পর ফিরেছে রোবলক্স। এবার পুরো খবর। মেহেরপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। রংপুরের পীরগঞ্জের পর এবার মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী মেহেরপুরে স্থাপিত হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। 1 নভেম্বর জেলার বসন্তপুরে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী যুবকর্মী গড়ে তোলার এই প্রশিক্ষণ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে মেহেরপুরবাসীর জন্য সেন্টারটি প্রধানমন্ত্রীর অনন্য উপহার উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, আগামী 2025 সালের মধ্যে দেশের 35,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। হাই স্কুল এমনকি আগামী বছর থেকে প্রাইমারি স্কুলে পর্যন্ত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে 8,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছি এবং আগামী 25 সালের মধ্যে আমরা মেহেরপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের 35,000 শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করব ইনশাআল্লাহ। পলক আরো বলেন, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, ইন্টারনেটের যোগাযোগ, সবার হাতে হাতে মোবাইল ফোন, 3,800 ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল চলে গেছে এবং প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা পরিবারকে ফাইবার অপটিক্যাল হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা প্রকল্প গ্রহণ করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে 11টি জেলায় প্রায় 799 কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ। ভবিষ্যতে তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এখানকার তরুণ তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন থেকে আর চাকরির পেছনে ছুটতে হবে না, নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরি দেবে। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ ডিজিটাল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী অনিরুদ্ধ, মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনসুর আলম খান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম এ সময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিভৃত পল্লীতেও মিলছে আইসিটির সুযোগ সুবিধা, জানালেন কৃষিমন্ত্রী। বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য যোগাযোগ প্রযুক্তির সকল সুযোগ সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 1 নভেম্বর সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুসুদ্দির রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোর্সিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। 2008 সালে যখন আমরা জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেছিলাম, তখনই মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে শুরু করেছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের আইসিটি কর্মসূচি সারা পৃথিবীতে এখন প্রশংসিত, নন্দিত। এটা প্রসারিত হচ্ছে, বিকশিত হচ্ছে এবং এই সুযোগ আমরাও এই নিভৃত পল্লী সেই মুসুদ্দি গ্রামে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলো ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না। আর তাই আগামী 5 বছরে 20,000 শিক্ষার্থীকে সরকার বিপিও পেশাজীবী হিসেবে গড়ে তুলবে বলেও জানান তিনি। আমি দীর্ঘদিনই স্বপ্ন দেখেছি যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে, তাদেরকে গতানুগতিক পড়াশোনার চেয়ে তাদেরকে প্রযুক্তি ভিত্তিক লেখাপড়া করাতে হবে, যে প্রযুক্তি প্রয়োগ করে তারা অনেক কিছু উদ্ভাবন করতে পারবে, অনেক কিছু প্রয়োগ করে অর্থ আয়ের ব্যবস্থা করতে পারবে
এবং নিজেরাও আয় করবে, অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে বা কর্মসংস্থান সৃষ্টি করবে। এ সময় প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান এটুআই এরিনার প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান জুয়েল, এলআইসিটি প্রকল্পের পরিচালক তারেক বরকতুল্লাহ, এলআইসিটি প্রকল্পের পরিচালক সামি আহমেদ, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান আহমেদ রাজীব সামদানি ও টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ আতিউল গনি অনলাইনে সংযুক্ত ছিলেন। আমরা যেন অনেক বড় পরিসরে একটি বড় মেধার একটি যাচাইয়ের একটি অংশ হতে পারি, আমরা যেন অনেক বেশি কর্মী দক্ষতা সম্পন্ন কর্মী আমরা এই মুসুদ্দি রাজিয়া কলেজ থেকে সৃষ্টি করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। এছাড়াও অনুষ্ঠান স্থল থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এবং মুসুদ্দি রিজিয়া কলেজের অধ্যক্ষ কেশবচন্দ্র দাস। অনুষ্ঠানে জানানো হয় মুসুদ্দি কলেজের 130 জন শিক্ষার্থী সরাসরি বিপিও কাজের জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষার উপর 60 ঘন্টা এবং জাপান ভাষার উপর 80 ঘন্টার প্রশিক্ষণ পাবেন। তথ্য প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও গোল্ডেন হারভেস্ট ইনফোটেক যৌথভাবে bdskills.gov.bdর অধীনে উই লার্ন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের 5000 জনের চাকরির ব্যবস্থা করবে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক। এসক্রোতে আটকে থাকা টাকা ফেরতে হাইকোর্টের রুল, তৈরি হচ্ছে অ্যাপ। এসক্রো সেবায় পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে 1 নভেম্বর একটি রুল জারি করেছেন উচ্চ আদালত। গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে রিট আবেদনের শুনানিতে এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এবং ব্যারিস্টার সাবরিনা জেরিন। অপরদিকে এসক্রো সার্ভিসে আটকে থাকা টাকা দ্রুত ফেরত দিতে একটি অ্যাপস তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব HM শফিকুজ্জামান। হলো মূলত যে এসক্রো সার্ভিস আপনারা জানেন যে সেটার একটা কিছু বিষয় আছে যে আপনার হারমোনাইজ করা, অটোমেশন করা, সেটার ক্ষেত্রে আমাদের একটা অ্যাপস ডেভেলপ করা হচ্ছে এবং আমরা অলরেডি আপনারা জানেন যে গত 25 তারিখে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে 214 কোটি টাকা যেটা আমাদের 30 জুনের পরে আটকা আছে এবং সেটা আমরা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এবং সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে অলরেডি আমরা নিরাপত্তা বিভাগ যেটা আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং এটা ফ্রিজ করা আছে, সেটা ডিফ্রিজ হলে আমরা অন্তত 214 কোটি টাকা ভোক্তাদেরকে খুব শীঘ্রই আমরা ফেরত দিতে পারবো। সোমবার সচিবালয় ই কমার্স সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইনস্ট্রাকশন এবং এটা আমাদের লাস্ট যে ক্যাবিনেট মিটিং আমাদের মন্ত্রিপরিষদ সচিব স্যারও এটা আপনাকে মিডিয়াকে জানিয়েছে 2 মাসের মধ্যে আমরা হোপফুলি এটা বোধহয় 15 দিনের মধ্যে আমরা এটা 15 দিন না হলে আমরা 1 মাসের মধ্যে বোধহয় রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চালু করতে পারবো এবং আমরা আশা করছি যে যেটা নির্দেশনা আমাদের যে অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা একটা যে 2 মাসের মধ্যে অন্তত UBIDর বিষয়ে একটা বড় ধরনের আমরা একটা সাড়া পাবো, এটুকু আমরা আশা করতে পারি। ইতোমধ্যেই ই কমার্স খাতের অভিযুক্ত প্রতিষ্ঠানের একটি তালিকা পাওয়া গেছে জানিয়ে অতিরিক্ত সচিব আরও জানিয়েছেন একটা বাহিনীর কাছ থেকে আমরা 19 জনের তালিকা পেয়েছি, একটা বাহিনীর কাছ থেকে 17 জনের তালিকা পেয়েছি, আর একটা বাহিনীর কাছ থেকে আমরা 13টা তালিকা পেয়েছি। তো মূলত আজকের মিটিংয়ের সিদ্ধান্ত এই তালিকাগুলো আমরা কম্পাইল করে আমরা আমাদের যে ইন্টেলিজেন্স ইউনিট আছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের যেটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, তাদের কাছে এই তালিকাটা আমরা আজকে হ্যান্ডওভার করব এবং সেই তালিকা অনুযায়ী তারা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের যে বিভিন্ন ব্যাংকে যে তাদের যে হিসাবগুলো আছে সেটা আমাদের একটা তথ্য দিবে এবং সেই তথ্যটা আমরা পরবর্তী একটা মিটিং হবে, যেহেতু আমরা 11 তারিখে আমাদের রিপোর্টটা দিতে হবে ক্যাবিনেটে, আমরা আগামী 9 তারিখে একটা মিটিং করব, সেই মিটিংয়ে আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা ক্যাবিনেটকে রিকমেন্ড করব। দেশে ই কমার্স খাত কিভাবে পরিচালনা করা যায়, নিবন্ধন গ্রহণের প্রক্রিয়া কেমন হবে এবং তাদের লাইসেন্স প্রাপ্তির পদ্ধতি ও যোগ্যতা কী হবে তা নির্ধারণে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত 18 অক্টোবর অনুষ্ঠিত হয় এই কমিটির প্রথম বৈঠক শেষে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের নিবন্ধনের প্রক্রিয়া কেমন হবে তা নির্ধারণ সহ অন্যান্য কর্মকৌশল আগামী 1 মাসের মধ্যে জানানো হবে বলে বলা হয়েছিল। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। সার্চ থেকে ছবি মুছে ফেলার টুল আনছে গুগল। নাবালকদের ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত করতে ছবি মুছে দেওয়ার সুবিধাযুক্ত নতুন একটি টুল আনতে যাচ্ছে গুগল। এই টুলের মাধ্যমে 18 বছরের নিচের বয়সী শিশুর ছবি গুগলের ইমেজ ট্যাব থেকে অথবা থাম্বনেইল থেকে একেবারে সরিয়ে দিতে পারবেন অভিভাবকরা। টুলটি বিষয়ে গুগল জানিয়েছে যে কোনো ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য ছবি যেগুলো তার অসম্মতিতে পোস্ট হয়েছে অথবা আর্থিক, মেডিকেল অথবা জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কোনো তথ্য অনুরোধের ভিত্তিতে সরিয়ে ফেলতে পারবেন। নতুন এই সিদ্ধান্তে একজনের ছবি ইন্টারনেট থেকে সম্পূর্ণ মুছে না গেলেও ব্যবহারকারী সেই ছবি ধারণকারী URL-কে ফ্ল্যাগ করে দিতে পারবেন।
সম্পূর্ণ রিমুভ করতে চাইলে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ওয়েবসাইটের কাছে অনুরোধ করতে হবে। প্রতিটি অনুরোধই রিভিউ করা হবে। যদি তারা প্রয়োজন মনে করে তাহলে আরও কিছু তথ্য চেয়ে নেবে। 21.5 ইঞ্চি আইম্যাকের বিক্রি বন্ধ, টুইটারে আয়ের সুযোগ পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারী। অ্যাপল অনেকটাই নীরবেই তাদের 21.5 ইঞ্চি আইম্যাকের বিক্রি বন্ধ করে দিয়েছে। নিজস্ব M1 চিপসেট চালিত মডেল বাজারে আনার 6 মাস পার হতে না হতেই ইন্টেল চিপসেট চালিত এই ডিভাইসটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এর আগে এন্ট্রি লেভেলের ডুয়াল কোর আইম্যাকটি এমন একটি পেজের মাধ্যমে বিক্রি করা হতো যা খুঁজে পাওয়া কষ্টকর ছিল। তবে 29 অক্টোবর থেকে সেই পেজটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। এদিকে টুইটার এখন সকল iOS ডিভাইস ব্যবহারকারীদেরকে সুপার ফলো করার সুযোগ দিচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট মনিটাইজেশন বা আয়ের জন্য উপযুক্ত করতে পারবেন এবং মাসিক সাবস্ক্রিপশনের বিনিময়ে এক্সক্লুসিভ কন্টেন্ট প্রকাশ করতে পারবেন। এজন্য iOS ব্যবহারকারীদের বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। 30 দিনে কমপক্ষে 25টি টুইট করতে হবে, ফলোয়ার থাকতে হবে 10,000-এর বেশি। গত ফেব্রুয়ারিতে সর্বপ্রথম সুপার ফলো ফিচারটির ঘোষণা দেয় টুইটার। এরপর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডাতে নির্বাচিত ক্রিয়েটরদের জন্য সুবিধাটি চালু করা হয়। প্রথম 2 সপ্তাহেই সাবস্ক্রাইবাররা প্রায় $6,000 ব্যয় করেছেন বলে জানিয়েছে সেন্সর টাওয়ার। ক্রিয়েটর কয়েন আনছে পেট্রিয়ন। নন ফাঞ্জিবল টোকেনের মতো ডিজিটাল মুদ্রার সম্ভাব্য সুবিধাগুলো খতিয়ে দেখছে শিল্পী ও নির্মাতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম পেট্রিয়ন। আগামীতে কন্টেন্ট নির্মাতাদের হাতে ক্রিপ্টোকারেন্সি তুলে দেওয়ার বিষয়টি এখন মূল্যায়ন করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির 2 নির্বাহী জ্যাক কন্টে ও জুলিয়ান গাটম্যান। এনগেজেটের প্রতিবেদন বলছে হতে পারে ক্রিয়েটর কয়েনই বাস্তবে রূপ নিচ্ছে। তবে পেট্রিয়ন সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কন্টে এখনও এই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানাননি। ক্রিপ্টো প্রকল্পে নিবেদিত কর্মী কাজ করছে কিনা তাও বলেননি, শুধু উল্লেখ করেছেন এই ব্যাপারে ভাবছে তাদের প্রতিষ্ঠান। অপরদিকে গাটম্যান জানিয়েছেন এনএফটির সম্ভাব্য সুবিধাগুলো খতিয়ে দেখা নিয়েও আগ্রহী পেট্রিয়ন। পাশাপাশি ব্যবসাকে টেকসই করতে আগ্রহী নির্মাতাদের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি ভালোভাবে বিচার করবে তারা। এর আগে সেপ্টেম্বরে এক অনলাইন আলোচনায় ক্রিয়েটর কয়েন নামের এক ধরনের কারেন্সি আনার আভাস দিয়েছিল মার্কিন এই সেবাদাতা প্ল্যাটফর্মটি। কিন্তু পরে মাস্টার কার্ডের প্রাপ্তবয়স্ক কন্টেন্টের মানদণ্ড প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার ডামাডোলে অনেকটা আড়ালি হয়ে যায় বিষয়টি। নিনটেন্ডোর 2টি অফিস বন্ধ, 3 দিন পর ফিরেছে রোবলক্স। নিনটেন্ডো তাদের ক্যালিফোর্নিয়ার রেডউড সিটি এবং কানাডার টরন্টো অফিস বন্ধ করে দিয়েছে। কোম্পানির এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ভার্জ। গত শুক্রবার রেডউড সিটি অফিস বন্ধের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে কোটাকুর প্রতিবেদনে বলা হয় নিনটেন্ডোর এই সিদ্ধান্তে প্রায় 100 কর্মী রেডউড সিটি অফিস থেকে স্থানচ্যুত হচ্ছেন। ঠিক কত কর্মী এই সিদ্ধান্তের ফলে চাকরি হারাতে পারেন সে বিষয়ে কিছু বলেনি নিনটেন্ডো। তবে এক বিবৃতিতে কোম্পানি বলেছে কিছু কর্মীকে অন্যান্য অফিসে স্থানান্তরিত করা হবে। এছাড়া কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে তাও জানায়নি নিনটেন্ডো। এদিকে 3 দিন পর অনলাইনে ফিরেছে গেম নির্মাণ প্ল্যাটফর্ম রোবলক্সের গেমিং সেবা। 31 অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশাধিকার পেতে শুরু করেছেন কয়েক কোটি গেমার। একটি বিশেষ প্রচারণার জনপ্রিয়তা থেকে যান্ত্রিক জটিলতায় গত 29 অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় রোবলক্স। মূলত রোবলক্সের প্ল্যাটফর্মের মাধ্যমে $10 লাখ সমমূল্যের খাবারের বিশেষ প্রচারণা চালাচ্ছিল মার্কিন ফাস্টফুড চেইন চিপোটলে। 2004 সালে যাত্রা শুরু করা রোবলক্স প্ল্যাটফর্মটিতে নিজেই নিজের গেম বানাতে পারেন একজন ব্যবহারকারী। চাইলে যোগ দেওয়া যায় অন্যদের নির্মিত গেমেও। প্ল্যাটফর্মটির দৈনিক ব্যবহারকারী সংখ্যা 4.30 লাখেরও বেশি এবং এর অর্ধেক 13 বছরের কম বয়সী। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।